শ্রাবণ বাবার দিকে তাকিয়ে বর্জ্য কণ্ঠে বলে, তোর বউকে ধাক্কা দিয়েছি বলে খুব জ্বলছে তাই না? তোর বউ যখন আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তখন জ্বলেনি? বিনা দোষে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, কিন্তু আমি তো বিনা দোষে ফেলিনি। আর একটা কথা বলবি তো তোর এই ফুলদানি দিয়ে বাড়ি মেরে তোর মাথাও ফাটিয়ে দেব। শ্যামার চৌধুরী ধীরে পায়ে এগিয়ে আস্তে আস্তে বলেন, আবার কি হয়েছে? তনিমার মাথা ফাটলো কিভাবে? শামীমের কি হয়েছে? শামীম রেজা চৌধুরী বাবার দিকে তাকিয়ে বলেন, শ্রাবণ ভাইয়াকে আর ভাবিকে ধাক্কা দিয়ে সিঁড়ির উপর থেকে ফেলে দিয়েছেন। শ্রাবণ তনিমা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, তোর বাপদের কাছে গিয়ে বল শ্রাবণ চৌধুরী তোদের সিঁড়ির উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করতে চেয়েছিল। মামলা টামলাও করে আয়, পারলে তো বাপদের সঙ্গে করে এনে আমাকে জেলে ভরে দে। তনিমা চৌধুরী কিছু বলে না, মাথা চেপে ধরে বসে রইলেন। ব্যথায় যান যায় যায়। শ্রাবণ খুব ভালো করেই জানে কেউ ওর বিরুদ্ধে কিছু বলবে না বা করবেও না। এমন কিছু হলে শ্রাবণ সবাইকে রাস্তায় নামাবে, এটা সবাই জানে। তাই তো অন্যায় দেখলেও চুপ করে থাকে। তনিমা চৌধুরী মাথা থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। শামার চৌধুরী বলেন, শ্রাবণকে ছেড়ে তনিমাকে হসপিটালে নিয়ে যাও। শ্রাবণ তনিমার চৌধুরীর দিকে তাকিয়ে কাটক্য করে বলে, এত উতলা হওয়ার কি হয়নি? কিছুই হয়নি। কই মাছের জান মরবেও না এত সহজে। শ্রাবণ আর স্পর্শ শ্রাবণকে ছেড়ে তনিমা চৌধুরী দুপাশ থেকে ধরে নিয়ে বাইরের দিকে এগিয়ে যায়। শামীম রেজা চৌধুরী বড় ভাইকে ধরে তোলেন নিচ থেকে। শামীম রেজা চৌধুরী পায়ে বেশ ব্যথা পেয়েছেন, ঠিকভাবে দাঁড়াতেও পারছেন না। কপালে আর মাথায় বেশ ব্যথা পেয়েছেন। সোয়া বিস্মিত আর আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। শ্রাবণ ওর ঘাড় কাত করে তাকায়, গম্ভীর গলায় বলে, কি হয়েছে? সোয়া দ্রুত দুদিকে মাথা নেড়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সামাদ চৌধুরী শ্রাবণের কাছে এগিয়ে এসে বলেন, ওদের এভাবে ফেলেছে কেন? সিঁড়ি থেকে না ফেলে ছাদের উপর থেকে ফেলে দেওয়া উচিত ছিল। তুমি কষ্ট করে আবার রুম থেকে বের হয়েছো কেন? রুমে চলো। সামাদ চৌধুরী শ্রাবণকে বোঝানোর মতো করে বলেন, যতই হোক ওরা তোমার বাবা মা, ওদের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। ওদের বাবা মা মানে কে? আমার বাবা মা হওয়ার যোগ্যতা ওদের নেই। শ্যামা চৌধুরী আর কিছু বলেন না। বলেও লাভ নেই, এই ছেলে নিজের মর্জির বাইরে চলবে না, এটা সবাই জানে। রাত 8টা বাজতেই শ্রাবণ আর শোয়ার খাবার রুমে দিয়ে যায় একজন মেড। দুপুরেও রুমে খেয়েছে দুজন। শ্যামা চৌধুরী খাবার খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন। হসপিটাল থেকে এখনও কেউ বাড়ি ফেরেনি। শ্রাবণ বা শোয়া দুজনের একজনও শামীম রেজা চৌধুরী আর তনিমা চৌধুরীর ব্যাপারে কিছুই জানে না। শ্রাবণের জানার ইচ্ছেও নেই, তবে শোয়ার জানার ইচ্ছে আছে। ইচ্ছে থাকলেও উপায় নেই, আর সাহসও নেই। শ্রাবণ খাওয়ার জন্য অতিশী আইসি ভঙ্গিতে বিছানায় উঠে বসে। শোয়া হাত ধুয়ে একটা প্লেট হাতে নিয়ে শ্রাবণের সামনে বসে। হা করো। শ্রাবণ ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে শোয়ার মুখের দিকে তাকায়, তারপর হাতের দিকে। হা করে খাবার মুখে নিয়ে আবার ফোনের স্ক্রিনে তাকায়। হোয়াটসঅ্যাপে গ্রুপ মেসেজ করেছে, তুইও খা। শোয়া মুখ তুলে শ্রাবণের মুখের দিকে তাকায়। শ্রাবণও মুখ তুলে শোয়ার দিকে তাকায়। খা, প্রত্যেকবার কেন বলতে হয়? শোয়া নিজের মুখের খাবার পুড়ে শ্রাবণের মুখে পুড়ে দেয়। রাত 10টা নাগাদ বাড়িতে ফিরে 5 জন। শামীম রেজা চৌধুরীর ডান পা মচকে গেছে, কপালে ছিলে গেছে, ফুলে গেছে, কুইন মাজাসহ আরও কয়েক জায়গায় ছিলে গেছে। তনিমা চৌধুরীর চুল কেটে ফেলতে হয়েছে। ওনার মাথার দুপাশে বেশ ক্ষত হয়েছে। স্পর্শ মাকে ধরে তার রুমে নিয়ে আসে। তনিমা চৌধুরী বিছানায় বসে ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েছিল, কিন্তু স্পর্শ তাকে থামিয়ে দিয়ে বলে, অনেক বলেছ, তোমরাও দুধে ধোয়া তুলসী পাতা নয়। তুমিও তো ভাইয়াকে ধাক্কা দিয়ে সিঁড়ির উপর থেকে ফেলে দিয়েছিলে, তখন ভাইয়াও নিশ্চয়ই এমন অবস্থা হয়েছিল। তুই দেখেছিস আমি ওকে ধাক্কা দিয়েছি? না দেখলাম, শুনেছি তো। তোমার কথা ভালো আমার জানা আছে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি করে না স্পর্শ, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শামীম রেজা চৌধুরী রুমে ঢুকতে তনিমা চৌধুরী বলেন, তোমার বড় ছেলে যেন এই বাড়িতে আর না আসে। শামীম রেজা চৌধুরী গায়ের টি শার্ট খুলতে খুলতে গম্ভীর হয়ে বলেন, যাও গিয়ে বলে আসো ও যেন এই বাড়িতে না আসে। তুমি গিয়ে বলো। আমি কেন বলবো? স্পর্শ তেমন আমার আদরের ছেলে, শ্রাবণও তো তেমন আমারই ছেলে। আমার এক ছেলেকে আমি বাড়িতে রাখবো, আরেক ছেলেকে বাড়িতে আসতে নিষেধ করবো কেন? তাছাড়া এই বাড়ির অর্ধেক মালিক বর্তমান শ্রাবণ। বাড়ির মালিককে আমি কেন নিষেধ করব যে সে বাড়িতে যেন না আসে? বড় ছেলের জন্য দেখছি খুব দরদ উতলে পড়েছে আজকাল। তনিমা, তনিমা মাথা গরম করবে না আমার। আমি মাথা গরম করাচ্ছি?
হ্যাঁ, আমার অগোচরে তুমি আর তোমার বোন মিলে আমার বড় ছেলের সঙ্গে কী কী করেছো সেসব এখন আর আমার অজানা নেই। শ্রাবণ যে তোমাকে আর তোমার মা বোনকে ডাইনি আর শয়তান ডাকে তা শুধু শুধু না, ঠিকই ডাকে। তোমার প্রচারণার পরে তোমার সঙ্গে থেকে আমিও তো শয়তান আর জানোয়ার হয়ে গেছি। কম তো অন্যায় অবিচার করিনি শ্রাবণের সঙ্গে। তোমার জন্য, তার নিজের ভুলের জন্য আমার প্রথম স্ত্রীকে আর আমার বোনের জন্য আমার মেয়েকেও হারিয়েছে। নিজের হাতে নিজের বড় ছেলের জীবন নরকে পরিণত করেছি, ওর জীবন নষ্ট করেছি। শ্রাবণ যদি আমাকে খুনও করে ফেলে তবুও ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমাকে ভালোবাসা আর বিয়ে করা। তন্মা চৌধুরী রেগে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। শামীম রেজা চৌধুরী বললেন। রেজা চৌধুরী ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াশরুমে প্রবেশ করেন। আজকাল আর কিছুই ভালো লাগে না ওনার। এতগুলো বছর পর এসে নিজের করা অন্যায় আর ভুলগুলো উপলব্ধি করতে পারছেন। এতকাল চোখ থাকতেও অন্ধ আর কান থাকতেও বধির হয়ে থেকেছে। ভুলগুলোকে ঠিক ভেবেছেন, সব কিছুতে শুধু শ্রাবণের দোষ চেপে পড়েছে। স্বার্থপর হয়ে গিয়েছিল বড় ছেলের বেলায়। এতকাল শ্রাবণের মায়ের কথার বড় ছেলের বেলায় এতকাল শ্রাবণের মায়ের কথা মনে পড়েনি, তবে আজকাল ভীষণ মনে পড়ে। মেয়ের কথা মনে পড়ে, বড় ছেলেকে মিস করেন। বুক ভার হয়ে হয়, শ্বাস ভারী হয়ে আসে, দম নিতেও বুঝতে পারেন পাপের ভারে নুয়ে পড়েছেন ধীরে ধীরে। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। গভীর ঘুমে বিভোর হয়ে থাকা শ্রাবণ হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে শোয়া থেকে উঠে বসে। পুরো শরীর থরথর করে কাঁপছে। এই কনকনে শীতের মধ্যে ও ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। পাগলের মতো অস্থির হয়ে বিছানায় হাত রেখে শোয়াকে খোঁজে। বিছানায় শোয়াকে না পেয়ে চিৎকার করে ডাকতে শুরু করে, শোয়ার নাম ধরে। শোয়া ওয়াশরুমে ছিল। তাড়াহুড়া করে ওয়াশরুম থেকে বেরিয়ে শ্রাবণের কাছে এগিয়ে আসতে আসতে বিচলিত হয়ে বলে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? আমি এখানে। এই যে শ্রাবণ ঘুরে শোয়ার দিকে তাকায়। উন্মাদের মতো ব্ল্যাকেটের নিচ থেকে বেরিয়ে পা ঝুলিয়ে বসে শোয়ার কোমর জড়িয়ে ধরে শক্ত করে অস্থির হয়ে ভয়াক্ত কণ্ঠে বলে, কোথায় গিয়েছিলে আমাকে ছেলে? শ্রাবণকে ধরে শোয়ার শখ এমন ঘেমে গেছে কেন? শোয়া যখন ওয়াশরুমে গেল তখন তো শ্রাবণ এমন ঘামে ভেজা ছিল না। এত ভয় পেয়ে আছে কেন? স্বপ্নে কিছু দেখেছে? বিয়ের পর প্রথম কয়েকদিন এমন চিৎকার করে ঘুম ভেঙে উঠে বসতো, তখন ঘামে জবুতবু হয়ে থাকতো পুরো শরীর। তারপর এতগুলো দিন পেরিয়ে গেছে, এমন কিছু আর হয়নি। সোয়া নিজেও শ্রাবণকে জড়িয়ে ধরে বলে, ও আশ্রমে গিয়েছিলাম। তোমার কি হয়েছে? চিৎকার করেছিলে কেন? বাজে স্বপ্ন দেখেছো? শ্রাবণ সোয়ার বুকে মুখ গুজে রেখে কম্পিত স্বরে বলে, আমি ঘুমিয়ে থাকলে তুই আমার কাছ থেকে দূরে সরবি না। ওয়াশরুমে গেলেও আমাকে ঘুম থেকে জাগিয়ে তারপর যাবি। সোয়া নিজের ওড়না দিয়ে শ্রাবণের ঘাড় গলা মুছিয়ে দিতে দিতে বলে, কি স্বপ্ন দেখেছ? এমন করছো কেন? ওই স্বপ্ন আমি আর মনে করতেই চাই না। তুই আমার কাছ থেকে দূরে সরবি না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, পানি নিয়ে আসি, পানি খাও। শ্রাবণ সোয়াকে ছাড়তে চায় না। সোয়া নিজেই শ্রাবণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুমের লাইট অফ করে গ্লাসে পানি ঢেলে নিয়ে আসে। শ্রাবণের মুখের দিকে তাকিয়ে আরেক দফায় শখ সোহা। সোয়ার দু চোখ পানি টইটুম্বর কয়েক ফোঁটা গড়িয়ে পড়ছে। চেহারা এখন স্পষ্ট ভয় আর আতঙ্ক। কেমন অস্থির হয়ে আছে, এখনও দরদর করে ঘামছে। সোয়ার বুকের ভেতর কেমন যেন করে উঠেছে। শ্রাবণের চোখের পানি মুছিয়ে দিয়ে ওকে পানি খাওয়ায়। হাতের গিলাস রেখে দুই হাতে শ্রাবণের মুখ আগলে ধরে বলে, কি দেখেছো স্বপ্নে? শ্রাবণী শোয়ার মুখের দিকে তাকিয়ে শোয়ার হাতের উপর হাত রেখে বলে, তুই বাবু। বাকি কথা আর বলতে পারে না শ্রাবণ। ওর গলার স্বর রোধ হয়ে এসেছে, চোখ জোরে পানি টলমল করছে। শোয়া শ্রাবণকে জড়িয়ে ধরে বলে, তোমাকে একা ছেড়ে কোথাও যাব না আমি। তুমি ঘুমিয়ে থাকলে তোমাকে একা ছেড়ে জুড়ে যাব না। আর আমরা সকলেই চলে যাব এখান থেকে। এই বাড়ি অভিশপ্ত, এই বাড়ি আমার সব কিছু কেড়ে নিয়েছে। তোরা এখানে থাকলে না না, আমি তোদের এখানে আর রাখবো না, কোনো দিন আনবো না আর তোদের এই বাড়িতে। আমরা সকালে চলে যাব এখান থেকে। এই বাড়ি অভিশপ্ত, এই বাড়ি আমরা সব কিছু কেড়ে নিয়েছে। তোরা এখানে থাকলে না না, আমি তোদের এখানে আর রাখবোই না, কোনো দিন আনবো না আর এই তোদের এই বাড়িতে। সোয়া শ্রাবণের চুলে হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। এখন নিজেকে সামলাও। এমন করছো কেন? আমাকে মানা করো অথচ নিজেই এখন নিয়ন্ত্রণ হারাচ্ছ। জানো তো উত্তেজিত হওয়া তোমার জন্য কতটা বিপজ্জনক। প্লিজ শান্ত হও, তোমার কিছু হলে আমি শেষ হয়ে যাব। শ্রাবণ শোয়ার মুখের দিকে তাকিয়ে বলে, তোদের কিছু হলে আমি দিশেহারা হয়ে মরে যাব।
কিছু হবে না ইনশাল্লাহ। শ্রাবণের মুখ নামিয়ে শোয়ার পেটের চুমো খায়, হাত বুলায়, কিছুক্ষণ গাল ঠেকিয়ে রাখে। শোয়া শ্রাবণের চুলে হাত বুলাতে বুলাতে বলে, ঘুমাবে না? রাত এখন অনেক বাকি, ভয় পেও না। শো সোজা হয়ে। আমাকে একা রেখে কোথাও যাবি না। যাব না। শ্রাবণ বিছানায় শুয়ে পড়ে ব্ল্যাকেট জড়িয়ে। শোয়ার দিকে তাকিয়ে শুতে বলে ওকেও। শোয়া মেন লাইট অফ করে শ্রাবণের পাশে শুয়ে পড়ে। শ্রাবণ শোয়ার বুকে মুখ গুজে জড়িয়ে ধরে ওকে। ওর হার্ট এখন অনেক জোরে জোরে বিট করছে। হাত পা ভীষণ ঠান্ডা হয়ে গেছে এখন। স্বপ্নের দৃশ্য চোখে ভাসছে চোখ বন্ধ করলেই। এর আগে স্বপ্ন দেখে ভয় পেয়ে ঘুম থেকে লাফিয়ে উঠত। তবে স্বপ্নে কী দেখেছে সেসব ভুলে যেত। কিন্তু আজকে এমন কিছু হয়নি। স্বপ্নে পুরো দৃশ্য স্পষ্ট মনে আছে, চোখের সামনে ভাসছে। এমন বিভৎস স্বপ্ন কেন দেখলো? কেউ ওর বউ বাচ্চার কোনো ক্ষতি করলে তাকে জ্যান্ত পুঁতে ফেলবে, এই ন্যানো সেকেন্ডও লাগবে না, সে যাই হোক না কেন। শোয়া চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, এমন কেঁপে কেঁপে উঠছো কেন? টেনশন বাদ দিয়ে ঘুমাও। শ্রাবণ গম্ভীর গলায় বলে, ঘুম আসছে না। জেগে থাকলে উল্টোপাল্টা কিছু ভাববে না কখনো। জেগে থাকা যা ভাবে ঘুমালে শয়তান সেসব স্বপ্নে দেখায়। আমি তো এমন কিছু কল্পনাও করিনি কখনো, তাহলে এমন স্বপ্ন কেন দেখলাম? শয়তান ভয় দেখানোর জন্য দেখিয়েছে, এসব সত্যি হবে না। তুই যখন আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলি তখন তো সেই স্বপ্ন সত্যি হয়েছিল। যদি আমার এই স্বপ্ন সত্যি হয়, না, এই বাড়িতে যতক্ষণ আছি তুই আমার কাছ থেকে এক চুলো নড়বে না। ওরা ডাইনি, রাক্ষসী, আমাকে শেষ করার জন্য ওরা তোদের দুজনকে খেয়ে ফেলবে। ওরা জেনে গেছে আমার দুর্বলতা কোথায়, জেনে গেছে কোথায় আঘাত করলে আমি নিজের থেকেই শেষ হয়ে যাব চিরতরে। তুই একদম আমার কাছ থেকে দূরে যাবি না। শ্রাবণের হাতের বন্ধন আগের চেয়ে শক্ত হয়েছে। পারলে বোধহয় শোয়ার বুকের ভিতর ঢুকে যেত এখনই। উত্তেজিত হয়ে উঠছে আবার। শোয়া ওকে জড়িয়ে ধরে শান্ত করার জন্য বলে, যাব না, কোথাও যাব না তোমাকে ছেড়ে, সবসময় তোমার সঙ্গেই থাকবো। তুমি উত্তেজিত না হয়ে শান্ত হও, আমি তোমার কাছেই আছি, সব সময় থাকবো। শ্রাবণ শোয়ার বুক থেকে মুখ সরিয়ে উপর দিকে ওঠে। শোয়াকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকে। চার হাত পা দিয়ে সাপের মতো ধরে পেঁচিয়ে ধরেছে। মাথা চুমু খেয়ে বলে, তুই ঘুমা, আমার এখন আর ঘুম আসবে না। শোয়া কিছু না বলে শ্রাবণীর বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে রইল। এমনিতেই শ্রাবণীর ঘুম কম, ঠিক মতো ঘুমায় না। আজকে যাও একটু ঘুমিয়েছিল, এই স্বপ্ন ওর সেই ঘুমটুকু কেড়ে নিল। বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে, শোয়াও ঘুমাতে পারছে না। শ্রাবণ মুখ নামিয়ে গম্ভীর গলায় বলে, না ঘুমিয়ে এমন ছটফট করছিস কেন? হঠাৎ শ্রাবণের গলার স্বর শুনে চমকে ওঠে শোয়া। মুখ তুলে শ্রাবণের মুখের দিকে তাকিয়ে বলে, ঘুম আসছে না, ঘুমা। ডাক্তার তোকে রাত জাগতে নিষেধ করেছেন না? তোমাকে তো নিষেধ করেছেন। আমার কথা বাদ দিয়ে নিজে চিন্তা কর। আমাদের ভালো থাকার কারণই তুমি। তুমি যদি ভালো না থাকো তাহলে আমরা ভালো থাকবো কিভাবে? শ্রাবণ কিছুক্ষণ চুপ থেকে বলে, এত কথা কার কাছে শিখেছিস? তুই তো এর আগে এত কথা বলতে পারতি না। বোকা মস্তিষ্কে এত বুদ্ধি কোথা থেকে এলো? সোয়া শ্রাবণের বুকে আবার মুখ গুজে বলে, আগে আমি শাইন রেজা চৌধুরীর মেয়ে ছিলাম, কিন্তু এখন আমি শ্রাবণ চৌধুরীর ওয়াইফ, তার সন্তানের মা হতে চলেছি। এখন আগের মতো বোকা থাকা কি মানায় আমাকে? শ্রাবণ সোয়াকে আরও ভালোভাবে বুকে চেপে ধরে বলে, বোকাই থাক সারা জীবন। সোয়া শ্রাবণের মুখের দিকে তাকায় আবার। শ্রাবণের কপালে ওষ্ঠ শোয়ায়। সোয়া পুনরায় বুকে মুখ গুজে জড়িয়ে ধরে শ্রাবণকে। নাস্তা সেরে রুমে আসে শ্রাবণ আর সোহা। আজকে ডাইনিং রুমে গিয়েই নাস্তা করেছে দুজন। চলে যাবে তাই ভাই আর দাদার সঙ্গে নাস্তা করতে চেয়েছে শ্রাবণ। রাতে আর জ্বর ওঠেনি। শামাত চৌধুরী এখন মোটামুটি সুস্থ আছেন। আশা করা যায় আগামী দুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। অনিমা চৌধুরী রুম থেকে বের হয়নি আজ। ওনার নাস্তা রুমে দিয়ে এসেছেন মেড। অনিমা চৌধুরীর নাস্তাও রুমে দিয়ে আসা হয়েছে। অ্যাক্সিডেন্টের পর থেকে রুমে খাওয়া দাওয়া করেন উনি। শ্রাবণ শোয়ার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, রেডি হ, বের হবে একটু পর। শোয়া মাথা নেড়ে ওর আর শ্রাবণের ওষুধগুলো পার্সে তুলে রাখে। ফোন আর চার্জারটা তুলে নেয়। ড্রেসিং টেবিলের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বিছানায় বসে থাকা শ্রাবণ ধমকে সুরে বলে, এই ওখানে দাঁড়িয়ে আছিস কেন এভাবে? কি হয়েছে? শোয়া শ্রাবণের মুখের দিকে তাকায়, তবে মুখে কিছু বলে না। শ্রাবণ কিছুক্ষণ শোয়ার মুখের দিকে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলে, যা। শোয়া প্রশ্নবোচক চাহনিতে তাকিয়ে থাকলে শ্রাবণ আবার বলে, যা। যাব?
যা। সোয়া শ্রাবণের মুখের দিকেই রইল। ও তো মুখে কিছু বলেনি। শ্রাবণ বুঝলো কিভাবে ও কি করতে চাইছিল। 2 মিনিট সময় সোয়া মাথা নেড়ে দরজার দিকে পা বাড়ায়। শ্রাবণ বসা থেকে উঠে শোয়ার পিছন পিছন এগিয়ে বলে, আস্তে হাট। এক কথা কতবার বলতে হয়। সোয়া হাঁটার গতি কমিয়ে বাবা মায়ের রুমের সামনে এসে দাঁড়ায়। দরজার টোকা দিতে ভেতর থেকে প্রবেশের অনুমতি পায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা শাহিন রেজা চৌধুরী অবাক হয়ে শোয়ার দিকে তাকিয়ে আছেন। খাটের হেডবোর্ডের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন অনিমা চৌধুরী। সোজা হয়ে বসেন। ওনার চোখে মুখে অবাকের রেশ স্পষ্ট। দরজার সামনে প্যান্টের পকেটে দুহাত গুজে শটান দাঁড়িয়ে আছে শ্রাবণ। ওর চোখ মুখ ভীষণ গম্ভীর। আম্মু কেমন আছো? অনিমা চৌধুরী শ্রাবণের দিক থেকে চোখ সরিয়ে মেয়ের মুখের দিকে তাকান। মুখে হাসি ফুটিয়ে বলেন, ভালো আছি। তুমি কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। বলতে বলতে মায়ের পাশে বসে সোহা। শ্রাবণের চোখ মুখ কঠিন হয়। সোহা মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ডুকরে কেঁদে ওঠে। অনিমা চৌধুরী মেয়েকে টেনে বুকে জড়িয়ে ধরেন। মাথায় চুমু খেয়ে ধরা গলায় বলেন, সরি মা, আমার জন্য, আমার ভুলের জন্য আজকে তোকে এত কিছু ভুগতে হয়। পারলে আমাকে মাফ করে দিস। সোয়ার কান্না বাড়ে। নিজেও শক্ত করে জড়িয়ে ধরে মাকে। শ্রাবণ ধূপধাপ পা ফেলে ভেতরে প্রবেশ করে। সোয়ার হাত টেনে ধরে অনিমা চৌধুরীর কাছ থেকে আলাদা করে চিবিয়ে চিবিয়ে বলে, তোকে কথা বলার পারমিশন দিয়েছি, কোনো নোংরা নষ্টা মহিলাকে জড়িয়ে ধরার পারমিশন দেয়নি। ওর ছোঁয়ায়ও বিষাক্ত। চল এখান থেকে। অনিমা চৌধুরী দেখে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সোয়াকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অনিমা চৌধুরী ঝরঝর করে কেঁদেও ফেলেন। শাহিন রেজা চৌধুরী কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পুনরায় বললেন, তৈরি হতে মনোযোগী হন। এখন রাতের 11টা বাজে। বই বন্ধ করে হাই তুলতে তুলতে স্টাডি রুমের লাইট অফ করে বেডরুমের দিকে এগিয়ে আসে শ্রাবণ। এতক্ষণে শোয়া নিশ্চয়ই ঘুমিয়ে গেছে। শোয়ার ভয় এখন কমেছে অনেক। আগের মতো অত ভয় পায় না এখন। রুমে ঢুকে শ্রাবণ শকড। থমকে দাঁড়িয়ে গেছে। পলকহীন তাকিয়ে আছে শোয়ার দিকে। শোয়া বাম হাত উঁচু করে শাড়ির আঁচল নাড়িয়ে হাসি মুখে বলে, কেমন লাগছে আমাকে? শ্রাবণ ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বিরস বদনে বলে, একদম শাকচুনির মতো। শোয়ার মন খারাপ হয়ে যায়। ঘুরে দাঁড়ায় শ্রাবণের দিকে মুখ করে। ওয়াশরুমে প্রবেশ করার আগে শ্রাবণ ঘাড় ঘুরিয়ে শোয়ার দিকে তাকায়। নরম মোলায়েম স্বরে বলে, বিউটিফুল। বলে ওয়াশরুমের ভেতর প্রবেশ করে। মুহূর্তে শোয়ার মন খারাপ উবে গেল। আনন্দে ভরে উঠেছে মন। আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখতে থাকে ঘুরে ফিরে। শ্রাবণের বলা বিউটিফুল শব্দটা বারবার কানে বাজছে। শ্রাবণ ওয়াশরুমে ঢুকে আয়না দিকে তাকিয়ে আছে। ওর হার্টবিট বেড়ে গেছে অনেক। ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরে লম্বা লম্বা শ্বাস টেনে নেয়। সোয়াকে শাড়ি পরিয়ে এত অবস্থা দেখে ওর হৃদস্পন্দন থমকে গিয়েছিল। এমন সাজে আজকের আগে কোনোদিন দেখেনি শ্রাবণ সোয়াকে। ঘুরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সোয়া ওর দিকে তাকায়। শ্রাবণ স্থির হয়ে দাঁড়িয়ে কিছু সময় তাকিয়ে থেকে প্রায় ছুটে এসে সোয়াকে আলিঙ্গন করে। এমন হয় হকচকে যায় সোয়া। শ্রাবণ মুখ এগিয়ে নেয় সোয়ার কানের কাছে। ফিসফিস করে বলে, পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার তুই। তুই এত সুন্দর যা কোনো শব্দে ভাষায় প্রকাশ করা অসম্ভব। তুই কার চোখে কেমন আই ডোন্ট কেয়ার। তুই আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, কারণ তুই আমার, একান্তই আমার। শ্রাবণের গলা স্বর আর কথা শুনে শুয়া সিঁড়ি দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। হার্টবিট বেড়ে গেছে বহুগুণ। শ্রাবণ আবার বলে, এইভাবে সেজেছিস কেন? আমাকে পাগল বানানোর জন্য? এমনিতেই তো বাড়ির সবাই পাগল বলে। এবার কি তুই সত্যি সত্যি পাগল বানাবি নাকি? সোহা বলে না কিছু। শ্রাবণকে আরও ভালোভাবে আলিঙ্গন করে ছেলেদের দুই হাতে মুখে আগলে ধরে শোয়ার কাজল কালো আখির জোড়ার দৃষ্টি স্থির করে বলে, না ঘুমিয়ে এত রাতে ওই ঠান্ডার মধ্যে শাড়ি পরে এভাবে সেজেছিস কেন? পরতে বসেছ। আমার ঘুম আসছিল না, আমার ভালো লাগছিল না। শাড়িটা এনেছিলে কিন্তু পরা হয়নি, তাই পরেছি আজ। ঠান্ডার মধ্যে শীতের পোশাক ছাড়া আসিস? যদি ঠান্ডা লাগে? রুম হিটার অন আছে তো, তাছাড়া আজকে ঠান্ডাও কম। শ্রাবণ হুট করে শোয়াকে জাপটে ধরে গোল গোল ঘুরতে শুরু করে। শোয়া ভয় পেয়ে শ্রাবণের গলা জড়িয়ে ধরে শক্ত করে। শাড়ির আঁচড় উঠেছে। খোলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। শ্রাবণের ঘাড়ে মুখ গুজে আতঙ্কিত হয়ে বলে, নামাও আমাকে, তুমি এখনো পুরোপুরি সুস্থ নও। শোয়ার কথা শ্রাবণের কানে প্রবেশ করেছে বলে মনে হয় না। শ্রাবণ ওকে নিয়ে একই ভঙ্গিতে ঘুরছে। ঘুরতে ঘুরতে স্থির হয়ে দাঁড়ায়। শোয়ার মাথা ভন ভন করে ঘুরছে। শ্রাবণের গলায় দুহাত জড়িয়ে ধরে কাঁধে মাথা ঠেকিয়ে রেখেছে।
এখন ছেড়ে দিলে নির্ঘাত ঠাস করে আছড়ে পড়বে ফ্লোরে। শ্রাবণ সোহাকে বিছানায় বসিয়ে আস্তে করে বলে, সামনে দাঁড়িয়ে থেকে জড়িয়ে রাখে নিজের সঙ্গে। ওরও মাথা গোল গোল করে ঘুরছে এখন, তবে বেশি না। সোহা মুখ তুলে তাকাতেই শ্রাবণের চকচকে উজ্জ্বল চেহারা দেখতে পায়। এর আগে শ্রাবণের এমন চেহারা সোহা দেখেছে বলে ওর স্মরণ হয় না। শ্রাবণ কেমন প্রাণবন্ত লাগছে, রাগী রাগী গম্ভীর্য ভাব মুছে গেছে পুরোপুরি। বেশ ফুরফুরে মেজাজে জেগাচ্ছে ও এখন। চেহারা দেখেই বোঝা যাচ্ছে অনেক খুশি। পেট ব্যথা পাবে না? অপারেশন হয়েছে, 1 মাসও হয়নি এখনো। কিছু হয়ে যেত যদি? শ্রাবণ শোয়ার কথায় উত্তর না দিয়ে শোয়ার এলোমেলো চুলের ভাঁজে হাত গলিয়ে নরম সুরে বলে, পেট তো এখন বড় দেখাচ্ছি, এতদিন তো এত বড় দেখা যেত না। শাড়ির কারণে এমন ফোলা দেখাচ্ছে, ঠিকভাবে পরতে পারিনি। প্রথমবার নিজে নিজে শাড়ি পরেছি তো, তাই এমন হয়েছে। বাবু পেটে এসেছে 5 মাস চলছে না? দারুণ লাগছে তোকে। বাবু পেটে আসার পর তুই আগের চেয়ে সুন্দরী হয়ে গেছিস। সোহা লজ্জা পেয়ে মুখ নামিয়ে নেয়। শ্রাবণ শাড়ির আঁচল তুলে সোহার মাথায় ঘোমটা টেনে দেয়। সোহা আবার মুখ তুলে তাকাতেই শ্রাবণ সোহার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা পিছিয়ে আসে, উল্টো হেঁটে। দূরে দাঁড়িয়ে সোহাকে দেখতে থাকে পলক্ষীন। টুল টেনে বসে পড়ে রুমের মাঝখানে। সোহার পরনে মিষ্টি কালারের শাড়ি। সোহা এমনিতেই ধবধবে ফর্সা, এই কালারে ওকে আরও বেশি ফর্সা দেখাচ্ছে। হালকা সাজ, ঘোমটা টেনে রাখায় বউ বউ লাগছে। মুক্ত থাকা চুল কতগুলো সামনে চলে এসেছে। সোহা একবারও ওর দিকে তাকাচ্ছে, আরেকবার চোখ নামিয়ে নিচ্ছে। বারবার এটাই করছে তখন থেকে। চোখের তৃষ্ণা মিটিয়ে দেখছে শ্রাবণ। মন মস্তিষ্ক প্রশান্তি ছড়িয়ে পড়েছে। শান্ত চোখ জোড়া সোহাকে আটকে আছে, দেখছে পলক্ষীন। শ্রাবণের হৃদস্পন্দন থমকে যায় আবার। শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ব্যস্ত পায়ে উঠে দাঁড়িয়ে বলে, শাড়ি চেঞ্জ কর দ্রুত। সোহা মুখ শুকনো করে বলে, কেন? তুমি তো বলে সুন্দর লাগছে। বেসামাল হয়ে যাওয়ার আগে শাড়ি চেঞ্জ কর। বেসামাল হয়ে গেলে সামলাতে পারবি না। অবশ্য তুই এখন সামলানোর মতো অবস্থায়ও নেই। মাথা নষ্ট হওয়ার আগে দ্রুত চেঞ্জ কর। শ্রাবণের কথা শুনে সোহার গাল লাল হয়ে উঠেছে, কান গরম হয়ে গেছে। এমনিতেই লজ্জা লাগছে তখন থেকে। লজ্জা পরে পাস, এখন চেঞ্জ কর দ্রুত। বাবু হওয়ার আগে আর শাড়ি পরবি না, সাজবেও না। সাধারণ ভাবো তুই অনেক সুন্দর। কত কষ্ট করে নিজে নিজে শাড়ি পরেছি প্রথমবার, আবার সেজেছিও। চেঞ্জ করার আগে কটা ছবি তুলে দাও। ওই বালের ছাল করতে পারবো না আমি। বাবু হওয়ার পর সারাদিন শাড়ি পরে থাকিস আর হাজার হাজার ছবি তুলে দেবো আমি। বাবু হওয়ার সময় যদি মরে যাই, তাহলে পরে কিভাবে ছবি তুলব? শ্রাবণ কটমট করে তাকিয়ে রামধমক দিয়ে বলে, এই ডাইনির বাচ্চা, এমন একটা চর দেব না, এই চোয়ালের দাঁত খুলে ওই চোয়ালে চলে যাবে। ধমক খেয়ে কেঁপে ওঠে সোহা। চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে গেছে মুহূর্তেই। মাথা নত করে দাঁড়িয়ে রইল শ্রাবণীর সামনে। আঁচল পড়ে গেছে মাথা থেকে। এলোমেলো চুল মুখের উপর এসে পড়েছে কতগুলো। সোহার দিকে তাকিয়ে ট্রাউজারের পকেট হাতড়ে ফোন বের করে। আনলক করে ক্যামেরা অন করতে করতে গম্ভীর গলায় বলে, কিভাবে ছবি তুলবি? পোজ দে। সোহা মুখ তুলে তাকায়। শ্রাবণ গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওর দিকে। শ্রাবণের সামনে থেকে সরে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। শ্রাবণ পুরোপুরি ঘুরে সোয়ার দিকে তাকায়। সোয়ার শাড়ির সেফটিপিন খুলেছে। ওর মতিগতি বুঝতে পেরে আবার ধমকি দিয়ে বলে, এই ডানি বাচ্চা, শাড়ি খুলছিস কেন? সোহা মৃদু মলিন স্বরে বলে, তুমি তো বলে চেঞ্জ করতে। শ্রাবণ তাদের দাঁত পিষে সোয়ার কানের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। হাত থেকে ফোন রেখে সোয়ার হাত থেকে সেফটিপিন নিয়ে আঁচলে লাগাতে লাগাতে চিবিয়ে চিবিয়ে বলে, ছবি তোলার জন্য যে পোজ দিতে বললাম সেটা কানে যায়নি? তুলতে হবে না, কানের নিচে দেবো একটা। সোহা মুখ কুমড়া করে দাঁড়িয়ে রইল। শ্রাবণ আঁচল ঠিক করে নিচের আয়নার দিকে তাকায়। কিছুক্ষণ সোয়ার মুখের দিকে তাকিয়ে থেকে ফোন হাতে তুলে নেয়। পেছন থেকে অন্য হাতটা সোফার পেটের উপর সোয়ার পেটের উপর রাখে। নিজের বুকের সঙ্গে সোয়ার পিঠ ঠেকিয়ে বলে, ফোনের দিকে তাকা। সোয়া ফোনের দিকে না তাকিয়ে শ্রাবণের মুখের দিকে তাকায়, ঘাড় উল্টে। ক্যামেরা ক্লিক হওয়ার আওয়াজ হয়। সোয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে আবার শ্রাবণের মুখের দিকে তাকায়। শ্রাবণের কপাল ওষ্ঠ ছুঁয়ে বলে, শুয়ে শুয়ে সারা রাত দেখিস, এখন ফোনের দিকে তাকা। সোয়ার অভিমানে গলে পানি হয়ে যায়। খুশি মনে তাকায় ফোনের স্ক্রিনে। দুজন একসঙ্গে সেলফি বন্দি হয় আবার। ব্যাক ক্যামেরা দিয়ে আয়নায় থাকা দুজনের প্রতিবিম্বের ছবি তোলে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শ্রাবণের হাত সোয়ার উঁচু পেটের উপর।
শ্রাবণের হাতের উপর শোয়ার হাত। শোয়ার সব সময় মন খারাপ পালিয়ে গেছে, আবার আনন্দও হচ্ছে, সুখ সুখ লাগছে ভীষণ। শোয়ার একার অনেকগুলো ছবি তুলে দিয়েছে শ্রাবণ। নিজেই শোয়াকে বিভিন্ন পোজে দাঁড় করিয়ে দিয়েছে বারবার। প্রত্যেকটা ছবি ভীষণ সুন্দর হয়েছে। শোয়ার পা ব্যথা করছে এখন দাঁড়িয়ে থাকতে। আর না, অনেক হয়েছে। আরেকটা, পাশ ফিরে ডান হাত পেটের উপর রাখ, বাম হাত পেটের নিচে, আমার দিকে তাকা হাসি মুখে। শ্রাবণের কথা মতো তাই করে সোহা। শ্রাবণের মন মতো না হয় নিজেই ঠিক করে দাঁড় করিয়ে দেয় আবার। ছবি তোলা শেষ হলে সোহা চেঞ্জ করে নেয়। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। সোহা নিজেও ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে শ্রাবণের পাশে শুয়ে পড়ে, ব্ল্যাকেটের নিচে ঢুকে। এখন ভীষণ শীত শীত লাগছে। অনেকক্ষণ ধরে শীতের পোশাক ছাড়া রয়েছে, হাত পা সহ পুরো শরীর হিমশীতল হয়ে গেছে। শ্রাবণ সোহাকে জড়িয়ে ধরে বলে, পুরো শরীর ঠান্ডা বরফ হয়ে রয়েছে, শুধু সর্দি কাশি হলে হয়, তারপর দেখিস তোর কি করি। সোয়া বলে না কিছু, নিজেই তো দেরি করালো। সোয়া তো আরও আগেই ছবি তোলা শেষ করতে বলেছিল, তখন খুব একটা শীত না লাগলেও এখন লাগছে। শ্রাবণী উষ্ণ বুকে নিজেকে গুটিয়ে নেয়। এখন আর আগের মতো করে শ্রাবণীর বুকের সঙ্গে মিশে যেতে পারে না। পেট বেশ অনেকটাই উঁচু হয়েছে। শ্রাবণ ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রেডি হওয়ার মাঝে হাসানের কল আসে। স্পিকার দিয়ে কথা বলতে বলতে রেডি হতে থাকে। সব বিছানায় বসে শ্রাবণকে দেখে চলছে। ওর মনে হচ্ছে শ্রাবণের পরীক্ষা দিতে নয়, বিয়ে খেতে যাবে, নতুবা বিয়ের জন্য পাত্রী দেখতে যাবে। শ্রাবণ রেডি হয়ে রুম থেকে বের হয়। নিজের প্রয়োজনীয় সব কিছু নিয়ে সোয়া শ্রাবণের পেছন পেছন রুম থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমে দাঁড়ায়। শ্রাবণ স্টাডি রুমে প্রবেশ করেছে। হেলমেট হাতে বেরিয়ে আসতে দেখে অবাক হয়ে বলে, হেলমেট নিয়ে কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি তুই জানিস না? হ্যাঁ, কিন্তু হেলমেট নিয়ে যাচ্ছ কেন? হেলমেট দিয়ে মানুষ কী করে? কিন্তু তুমি বাইক নিয়ে যাবে না? হ্যাঁ। সোয়া শ্রাবণের কাছে এগিয়ে এসে ওর হাত থেকে হেলমেট নেওয়ার চেষ্টা করে বলে, একদম না, তুমি এখনো পুরোপুরি সুস্থ না, পেটের সেলাই এখনো পুরোপুরি শুকায়নি, ডান হাতও ঠিক হয়নি, ওই ভারী বাইক চালিয়ে যাবে না তুমি। আমি বাইক নিয়ে যাব, এর আগেও গেছি, কিছু হয়নি, হেলমেট ছাড়। না, গাড়ি নিয়ে যাও। হেলমেট ছাড়তে বলেছি। সব ভয় পেয়েও হেলমেট ছাড়ে না। শ্রাবণকে বোঝানোর মতো করে বলে, বাইক অনেক ভারী, ডাক্তার তোমাকে ভারী জিনিস উঁচু করতে নিষেধ করেছেন। আমি জানি তুমি বাইক লাভার, সুস্থ হও তারপর বাইক চালাবে, এখন গাড়ি নিয়ে যাও। গাড়ি চালাতে পারবো না আমি। ড্রাইভারকে কল করে আসতে বলো। পারবো না। আমি দাদাভাইকে কল করে বলছি ড্রাইভারকে পাঠিয়ে দিতে। গাড়িতে করে যাব না আমি, দেরি হয়ে যাচ্ছে। মার খেতে না চাইলে হেলমেট ছাড়। আমার আর বাবুর কোনো মূল্য নেই তোমার কাছে? তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? তুমি বাইক নিয়ে গেলে ফিরো না আসা পর্যন্ত আমি টেনশনে থাকবো। চোখ দুটো ছোট ছোট করে বলে, ভালো ব্ল্যাকমেল করে শিখে গেছিস। গাড়ি নিয়ে যাও। করছিস? সোয়া চুপ করে থাকে। শ্রাবণ হেলমেট ছেড়ে স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। বাইকে চাবি রেখে গাড়ি চাবি নিয়ে বেরিয়ে আসে। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, এই ডাইনে বাসা যা শুরু করেছে, কদিন পর মুততে গেলেও বইয়ের পারমিশন নিয়ে মুততে যেতে হবে। দরজা খুললে বেরিয়ে গিয়েও আবার ফিরে আসে। সোয়াকে জড়িয়ে ধরে চেপে চেপে চুমু খেয়ে বলে, দোয়া কর বেশি বেশি পড়াশোনা যেন শেষ হয়ে যায় দ্রুত। এইভাবে পড়াশোনা আর ভাল লাগে না, পরীক্ষা হয়ে গেলে বাঁচে। বলতে বলতে ধূপধাপ পা ফেলে দিয়ে যায় আবার। সোয়া হা করে ওর যাওয়ার পথে তাকিয়ে রইল। কলিং বেলের শব্দে ঘুম হালকা হয়ে আসে শ্রাবণের, সঙ্গে সোহারও। শ্রাবণ বাহুবন্ধনে আবদ্ধ। সোহা বুক থেকে মুখ তুলে শ্রাবণের মুখের দিকে ঘুমু ঘুমু চোখে তাকায়। কে আসলো এত রাতে? শ্রাবণ কিছু না বলে চুপ করে রইল। কে এসেছেও নিজেও বুঝতে পারছে না। পরপর আবারও কয়েকবার কলিং বেল বেজে উঠল। রাগে শ্রাবণের মাথার ভেতর দাউ দাউ করে আগুন ধরে যায়। সোয়াকে বুক থেকে সরিয়ে শোয়া থেকে উঠতে উঠতে বলে, শুয়ে থাক, আমি দেখে আসছে। শ্রাবণ বিছানা ছেড়ে নামতে গেলেই সোয়া ওর হাত টেনে ধরে। আতঙ্কিত হয়ে বলে, দরজার বাইরে কে আছে আমরা তো জানি না, সে যদি তোমার কোনো ক্ষতি করে, যেও না। কিছু হবে না, তুই শুয়ে থাক, আমি দেখে আসছি। শ্রাবণ শোয়ার কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। ফোন হাতে নিয়ে টাইম দেখে নেয়, 12টা বাজতে আর 2 মিনিট বাকি। শ্রাবণ তো ভেবেছিল এখন রাত 2টা 2:30 বেজে গেছে। রুমের মেন লাইট অন করে দরজার দিকে এগিয়ে যায়, এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে। শোয়া শুয়ে থাকতে না পেরে শোয়া থেকে উঠে বসে। কে আসলো? শ্রাবণের কোনো ক্ষতি করবে না তো? ভয়ে শোয়া হৃদস্পন্দন বাড়তে শুরু করে।
মস্তিষ্কে অশনির সংগীত বলছে। শ্রাবণ পিন হোল দিয়ে বাইরে তাকিয়ে দেখে দরজার সামনে ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে। ওদের দেখে ওর কপাল ভরে কুঁচকে যায়। এত রাতে ওরা এখানে কেন? বেশি কিছু না ভেবে দরজা খুলে দেয়। দরজা খুলতেই ওকে কিছু বলার সুযোগ না দিয়েই ঠেলে ঠুলে হুড়মুড় করে 5 জন ভেতরে প্রবেশ করে। শ্রাবণ হতভম্ব হয়ে ঘুরে দাঁড়ায় 5 জনের দিকে। কিছু বুঝে ওঠার আগে একজন 3টে পার্টি পপার ফায়ার শব্দ হয়। 5 জন একসঙ্গে ওকে জন্মদিনে উইশ করে। শ্রাবণ খেয়াল হয় আজ ফেব্রুয়ারি 11 তারিখ শেষ হয়ে 12 তারিখ পড়ল, ওর জন্মদিন। ও তো ভুলেই গিয়েছিল। অন্য সববার শ্রাবণ ওর বন্ধুদের সঙ্গে থাকতো মাঝরাত পর্যন্ত, তাই কাউকে ওর ফ্ল্যাটে আসতে হতো না জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। বাইরে কেক কেটে সেলিব্রেট করতে বন্ধুদের সঙ্গে। যদিও শ্রাবণ নিজের জন্মদিন পালন করতে আগ্রহী না কখনোই, বন্ধুদের জন্য বাধ্য হয়ে করতে হয়েছে প্রতিবার। এবারও তাই করতে হবে। শ্রাবণ বাইরে যায়নি বলে ওরাই চলে এসেছে। দরজার দিকে চোখ পড়তে দেখে দরজার সামনে শোয়া দাঁড়িয়ে আছে। হয়তো পার্টি পপার ফায়ার শব্দে ভয় পেয়ে বিছানা ছেড়ে নেমে এসেছে। শ্রাবণ রুমের দিকে পা বাড়াতে হাসান ওর হাত টেনে ধরে বলে, কোথায় যাচ্ছিস? কেক কাটতে হবে। আসছে এক্ষুনি। হাসানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুমের দিকে পা বাড়ায় দ্রুত। ওর যাওয়ার পথে তাকালো 5 জন। নজরে আসে সোহা। শ্রাবণ সোহার হাত ধরে বিছানার কাছে এগিয়ে আসে। মেন লাইট অফ করে দিয়ে বলে, তুই শুয়ে ঘুমা, আমি কিছুক্ষণ পর আসছি। সোহা শ্রাবণের মুখের দিকে তাকিয়ে বলে, আজ তোমার জন্মদিন? হ্যাঁ, শুয়ে পড় এখন। সোহা শ্রাবণের মুখের দিকে আরও একবার তাকিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। শ্রাবণ ব্ল্যাঙ্কেট দিয়ে ভালোভাবে সোহাকে ঢেকে দেয়। ড্রয়িং রুমে যাওয়ার জন্য পা বাড়াতে সোহা বলে, শোনো। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তাকায় সোহার দিকে। সোহা ঢোক গিলে গলা ভিজে বলে, হ্যাপি বার্থডে বাবুর আব্বু। শ্রাবণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এই প্রথম এমন উইশ পেল, আর সোহাও এই প্রথম ওকে বার্থডে উইশ করলো। সোহার বলা বাবুর আব্বু সম্বোধনটা বারবার কানে বাজছে। এতকাল শুনেছি হ্যাপি বার্থডে শ্রাবণ, হ্যাপি বার্থডে দাদু ভাই, হ্যাপি বার্থডে ভাইয়া, হ্যাপি বার্থডে বন্ধু, কিন্তু এই প্রথম শুনলো হ্যাপি বার্থডে বাবুর আব্বু। ওর ভেতর পর্যন্ত নড়িয়ে তুলেছে এই সম্বোধন। গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। এর আগে কোনোদিন শ্রাবণের সঙ্গে এমন হয়নি। কোনো সম্বোধন শুনে এর আগে কোনোদিন ওর হার্টবিট মিস যায়নি, হার্ট দ্রুত বিট করেনি, গায়ের লোম খাড়া হয়নি। ওই কণ্ঠে আর শব্দ কি যেন একটা ছিল, স্পেশাল কিছু তো অবশ্যই ছিল। ওর এবারে জন্মদিনে সবচেয়ে বড় সারপ্রাইজ বোধ হয় সোয়ার এই সম্বোধনটাই। সোয়া সত্যই সারপ্রাইজড হয়ে গেছে সোয়ার এই উইশে। সাকিবের ডাকে ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে শ্রাবণ। কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে দ্রুত। টি টেবিলের ওপরে কেক রেখেছে। কেকের চারপাশে ক্যান্ডেল, লাল সাদা গোলাপ আর গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। কয়েকটা লাল সাদা বেলুনও আছে। এত দ্রুত কিভাবে করলো এগুলো সব? 5 জন ওর হাতে ছোট ছোট সাইজের গিফট বক্স ধরিয়ে দেয়। বক্সগুলো সোফার উপর রাখতেই হাসান শ্রাবণের হাতে ছুরি ধরিয়ে দিয়ে বলে, কেক কাট। এসবের কি প্রয়োজন ছিল? শিপাত বলে, প্রত্যেকবার এক কথা বলবি না। তোর প্রয়োজন নেই, তবে আমাদের আছে। এখন দ্রুত কেক কাট ভাই। খাওয়ার লোভ সামলাতে পারছে না। সেই 10টা থেকে অপেক্ষা করে আছি কেক খাওয়ার জন্য। রাফি খোঁচা মেরে বলে, পেটু কোথাকার। শিপাত আঙুল তুলে বলে, তুই কেক খাবি না? খেলে খবর আছে। 100 বার খাবো, তাতে তোর কি? তাহলে তোর বোনকে বিয়ে করব। আমার বোনের দিকে নজর দিলে তোর চোখ তুলে নেব। তোর বোনের দিকে আরও আগেই নজর দিয়েছি, এখন আরও বেশি দেব। রাফি শিবাতকে ধরার জন্য হাত বাড়ায়। হাসান দুজনের মাঝখানে ঢুকে বলে, তোরা দুজন ছোট বাচ্চা, ঝগড়া করছিস কেন এভাবে? চুপ থাক দুজন। শ্রাবণ কেক কাট। সাকিব বলে, ভাবিকে নিয়ে আসতে। শ্রাবণ সাকিবের দিকে তাকিয়ে বলে, না থাক। শ্রাবণ কেক কেটে হাসানকে খাওয়াতে গেলে হাসান আরও ওকে খাওয়ায়, তারপর নিজে খায়। একে একে সবাইকে কেক খাওয়ানো শ্রাবণ। সবাই শ্রাবণকে খাওয়ালো। শ্রাবণ কেকের বড় একটা পিস হাতে নিয়ে বেডরুমের দিকে এগিয়ে যায়। বাকিরা নিজেদের মতো কেক খাচ্ছে আর একে অপরের গালে দিয়েছে। সোহা দরজার দিকে তাকিয়েছিল এতক্ষণ। শ্রাবণকে রুমে ফিরে আসতে দেখে দ্রুত চোখ বন্ধ করে নেয়। শ্রাবণ বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। সোহার উপর থেকে বাম হাতে ব্ল্যাকটি সরিয়ে দিয়ে বলে, সোহা ওঠ একটু। সোহা থেকে উঠে বসে। শ্রাবণ কেকের পিসটা সোহার মুখের সামনে ধরে বলে, হা কর। সোহা শ্রাবণের হাতটা ধরে শ্রাবণের মুখের দিকে ঘুরিয়ে দিয়ে বলে, তুমি খাও আগে, আমি খেয়েছি, তুই খা।
সোয়া আবার খেতে বলার শ্রাবণ একটু খায়, তারপর আস্তে আস্তে বাকিটা সোয়াকে খাওয়ায়। ডিম লাইটের ছেলান আলোয় দুজন দেখেছে একে অপরকে। আজকাল শ্রাবণের একটু যত্নই সোয়ার চোখ জোড়ে ভেজে ওঠে। শ্রাবণ আর আগের মতো নেই, আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে। যতটুকু সোয়ার খেয়াল রাখে, যত্ন করে, ততটুকুই সোয়ার কাছে অপ্রত্যাশিত। এমন শ্রাবণকে সোয়া সারা জীবন চায়। টিস্যু পেপার হাতে দিয়ে সোয়ার ওষ্ঠজোড়া মুছিয়ে দেয় শ্রাবণ নিজেই। নিজের হাতে লেগে থাকা কেকের ক্রিম মুছতে মুছতে বলে, শুয়ে পড়, আমি একটু পরে আসছি। সোয়া বিছানা ছেড়ে নামার জন্য উদ্যত হতে শ্রাবণ বলে, নামছিস কেন? পানি খাবি? শ্রাবণ গ্লাসে পানি ঢেলে সোয়ার হাতে দেয়। সোয়া পানি পান করে শুয়ে পড়ে আবার। ও শুয়ে পড়তে শ্রাবণ রুম থেকে বেরিয়ে আসে। বন্ধুদের মুখের দিকে তাকিয়ে দেখে এক একজনের চেহারা 12টা বেজে আছে। শ্রাবণকে দেখে শিপাত বলে, যার পয়দা দিবস সেই তো চকচকা রয়েছে এখনো। শ্রাবণের সামনে হাত বাড়িয়ে বাধা দেওয়ার মতো করে বলে, গুরুজনের সঙ্গে মশকরা করতে নেই। বাচ্চারা, আমি তোমাদের সকলের চেয়ে বড়, তাই আমার সম্মান করে আর এই বালে ক্রিম লাগানো থেকে বিরত থাক। সাকিব বললি ভাই, এটা বালে ক্রিম না, এটা পিওর দুধের ক্রিম। সাকিবের কথা আর বলার ধরন দেখে বাকিরা হা হা করে হেসে ওঠে। হাসান হাসি থামিয়ে বলে, এখন চল সবাই, এভাবে যাব নাকি? এসব পরিষ্কার করতে হবে না? রাফির সঙ্গে একমত হয় বাকি 3জন। শ্রাবণ ওদের গেস্ট রুমের ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিতে বলে। 5জন হাত মুখ ধুয়ে নেয়। হাসান বের হওয়ার জন্য তাড়াহুড়া করছে দেখে শিপাত বলে, হ্যাঁ একটু আস্তে তাড়াহুড়া কর, তোর বউ আছে আমরা জানি। হাসান অবাক হয়ে বলে, বের হওয়ার সঙ্গে বইয়ের কি সম্পর্ক? তাড়াহুড়া করে বেরিয়ে এখন বইয়ের কাছে যাবি? তোর বউ নিশ্চয়ই তোর অপেক্ষায় আছে। তোরা দুজন বিয়ে করে তোর রাতের বাইরে কেউ যাওয়াই বন্ধ করে দিয়েছিস। আমরা অবিবাহিত সিঙ্গেল, আমাদের তো বউ নাই, তাই বউ অপেক্ষাও করে না। এই জন্য আমাদের তাড়াহুড়াও নেই। ফালতু কথা বাদ দিয়ে চল এখন। তুই যাবি তোর বউয়ের কাছে, শ্রাবণ যাবে শ্রাবণের বউয়ের কাছে। এখন আমরা অবিবাহিত সিঙ্গেলরা কোথায় যাব? জাহান্নামে যা। শ্রাবণ, আসছি আমি, আগামীকাল দেখা হচ্ছে। বলতে বলতে হাসান দরজার দিকে এগিয়ে যায়। বাকিরাও শ্রাবণের কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে আসে দরজার দিকে। আগামীকাল ওদের ট্রিট দিতে যেন না ভোলে সেটাও মনে করিয়ে দিয়ে যায়। শ্রাবণ ওদের পেছন পেছন এসে দরজা লক করে দেয় ভেতর থেকে। বজ্জাতগুলো ড্রয়িং রুমের 12টা বাজিয়ে দিয়েছে এই অল্প সময়ের মধ্যেই। বেডরুমে সে শুয়ে পড়ে শোয়ার দিকে ফিরে। শোয়া শ্রাবণের মুখের দিকে তাকায়। কিছু বলার আগে শ্রাবণ শোয়ার চোখ জোড়ায় হাত দিয়ে বন্ধ করে রাখে। ঘুমা। শোয়া উল্টো ফিরে শ্রাবণের বুকে নিজের পেট ঠেকিয়ে নীরব হয়ে যায়। শ্রাবণ শোয়ার গায়ের উপর হাত তুলে গিয়ে পেটের উপর রাখে। শ্রাবণের হাতের উপর হাত রাখে শোয়া। ব্ল্যাকেট বাইরে থাকা শ্রাবণের হাত পা বেশ ঠান্ডা হয়ে গেছে। শ্রাবণের কানে শোয়ার করা প্রথম উইশ এখনও প্রতিধ্বনি হচ্ছে। ওর মনে হচ্ছে শোয়া এখন ফিসফিস করে বলছে, হ্যাপি বার্থডে বাবু আব্বু। ওর সব ধ্যান জ্ঞান দখল করে নিয়েছে শোয়ার বলার 4টে শব্দ। সকালে শোয়ার ঘুম আগে ভাঙে। শ্রাবণ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে পেছন থেকে। শোয়া খুব সাবধানে আস্তে আস্তে শ্রাবণের হাত পা সরিয়ে দেয় নিজের উপর থেকে। শোয়া থেকে উপরে বসতে শ্রাবণের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখের পাতা টেনে তুলে আবার বন্ধ করে নেয়। শোয়ার পেশ সহ কোমর পেঁচিয়ে ধরে ঘুম জড়ানো ভারী গলায় বলে, উঠছিস কেন? সকাল হয়ে গেছে, হোক, শুয়ে থাক তুই, ঘুম হয়নি আমার। ওয়াশরুমে যাব। 1 ঘন্টা পর পর কিসের এত ওয়াশরুম? চাপ আসে তোর? শোয়া বিষয় নিয়ে বলে, কোথায় 1 ঘন্টা পর পর ওয়াশরুমে যাই? যাস না কখন সেটা বল। রাতে শোয়ার পর 2 ঘন্টা পর পার হইলে গেলি ওয়াশরুমে, শোয়ার পর আবার গেলি ফরজের আগে আগে, আবার এখন যাচ্ছিস। 1 ঘন্টা পর পর হলো? হলো না, না, ছাড়ো এখন। শ্রাবণ ছেড়ে দিয়ে উপর হয়ে শুয়ে পড়ে। দ্রুত আসবে। শোয়া বলে না কিছু। বিছানা ছেড়ে নেমে চাদর গায়ে জড়িয়ে ওয়াশরুমে প্রবেশ করে। বাবু পেটে আসা 3 মাস পর থেকে ওর ওয়াশরুমের চাপ বেড়েছে। এই শীতের মধ্যে রাতে উঠতে যে কী কষ্ট লাগে। শ্রাবণ তো ভীষণ বিরক্ত হয় রাতে যখন ও ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। শ্রাবণ ঘুমিয়ে গেছে আবার। রাতে দ্বিতীয়বার শোয়ার পর শ্রাবণ আর ঘুমাতে পারেনি বললেই চলে। ঘুমিয়েছিল ফরজের আজানের পর। সোয়া ড্রয়িং রুমে এসে দেখে মাজেদা আন্টি ফ্লোর পরিষ্কার করেছেন। সোয়াকে দেখে উনি বলেন, রাতে কারা এসেছিল? ওর বন্ধুরা এসেছিল। ও। ড্রয়িং রুম পরিষ্কার করে রান্না করে ফিরে যান মাজেদা আন্টি। সোয়া ওনার পেছন পেছন এসে বলে, আন্টি আপনি শুধু নাস্তা বানান, দুপুরে রান্না আমি করব, আর আপনি দুপুরে খাবার এখানে খেয়ে যাবেন।
দুপুরে এখানে খাওয়া সম্ভব না সোহা, আমাকে দুপুরের আগে বাড়িতে ফিরতে হয়, তুমি জানোই। তাহলে দুপুরে খাবার নিয়ে যাবেন। আচ্ছা। সোহা রান্নাঘর থেকে ফিরে আসে বেডরুমে, না শুয়ে শ্রাবণের পাশে বসে ফোন দেখতে শুরু করে। নাস্তা সেরে বেরিয়ে গেছে শ্রাবণ। সোহা মাজেদা আন্টির সাহায্য নিয়ে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছে। দুপুর হয়ে এলো, শ্রাবণ ফিরছে না। অধৈর্য হয়ে সোহা শ্রাবণের ফোনে কল করে। শ্রাবণ বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে এসেছে। সোহাকে কল করার জন্য পকেট থেকে ফোন বের করছিল মাত্র, সোহার কল দেখে সঙ্গে সঙ্গে রিসিভ করে। হ্যালো। হ্যাঁ বল, কোথায় তুমি, কখন ফিরবে? বাইরে আসছি, ফিরতে দেরি আছে। খাবে না? সোহার গলার স্বর মলিন শোনালো। শ্রাবণ বলে, তুই খেয়ে নি, আমি বাইরে খাবো। এসে খেয়ে যাও, যা বলেছি তা কর।